গতকাল আমরা দেখেছিলাম তৃণমূলের বেসুরো সাংসদরা তারা রাজধানীতে দফায় দফায় স্ট্র্যাটেজি বৈঠক করেন। সেই বৈঠকে ছিলেন ভূপেন্দ্র যাদব, ছিলেন নিশিকান্ত দুবে, আর সেই বৈঠকের পর লোকসভার স্পিকারের কাছে যান বেসুরো সাংসদরা। আর সেখান থেকে বেরিয়েই, সেই বৈঠকের থেকে বেরিয়েই তারা কি জানান, তৃণমূলের বেসুরোরা মিশছেন নতুন দলে। হাওড়ার পার্টি ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া, এনসিপিআই মিশছেন তৃণমূলের বেসুরো সাংসদরা। নতুন দলে মিশে এনডিএকে সমর্থন করবেন বেসুরো তৃণমূলের সাংসদরা। 2023 সালে ত্রিপুরার ভোটে লড়ে এনসিপিআই। নিশ্চয়ই চ্যালেঞ্জ একটা জায়গা থেকে, তবে এটা যে মানুষও তো সমর্থন করছে, কারণ মানুষ তো পরিবর্তন চেয়েছে বলেই তো ভোটটা অন্য জায়গায় দিয়েছে। সুতরাং মানুষও তো চাইছিল না, মানুষও তো চাইছিল যে পরিবর্তন আসুক, তাই জন্য তো ভোট দিয়েছিল, এগেনস্টে ভোট দিয়েছে এবারে। সুতরাং সেটাই হবে, মানে এই দল বেছে না, এটা একটা সিস্টেম, এটা একটা আইনত ঘটনা, তাই জন্য এরকম বলে স্পেশাল এই দলকে বাছে না। আমরা এনডিএর শরিক হব, এনডিএকে সাপোর্ট করবো, সেই জন্য 20 জন সদস্য সই করে একটা গ্রুপ তৈরি করেছে এবং সেটা একমাত্র মানুষের স্বার্থেই করা হয়েছে এবং উন্নয়নের স্বার্থেই সেটা করা হয়েছে। রাজ্য সরকার অনেকগুলো কর্মসূচি দিয়েছেন, সেগুলো প্রতিফলিত হওয়ার পরে মানুষের ভালো হবে বলে আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। তাই আমরা একটা গ্রুপ তৈরি করে তাদেরকে সমর্থন করছি উন্নয়নের স্বার্থে, দেশের স্বার্থে। এটাই আমাদের কথা। আর তো দলের অস্তিত্ব কিছু আছে বলে মনে করছি না। তৃণমূল থাকলে কেমন করে হবে? সরকারে তো নেই, সরকার না থাকলে বিরোধী দলে থেকে কি উন্নয়ন করবেন? আপনাকে লড়াই করতে হবে, মিছিল করতে হবে, মিটিং করতে হবে, প্রতিবাদ করতে হবে। এই করে করে কত মানুষকে ধোঁকা দেওয়া যাবে বলুন? এই যে এনসিপিআই মিশছেন তৃণমূলের বেসুরো সাংসদরা, এটা কি সংবিধান সম্মত? এর ব্যাখ্যা কি হতে পারে, শোনাবো। 10th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন একবার সংশোধিত হয়েছে। এখন যেটা বলছে যে এমনিতে কোনো দলে নির্বাচিত হলে কোনো সাংসদ বা বিধায়ক বেরিয়ে যেতে পারেন না, অ্যান্টি ডিফেকশন লতে আটকে যাবে। কিন্তু 10th শিডিউল একটা এক্সেপশন দিয়েছে। সেই এক্সেপশনটা হচ্ছে যে 2/3 যদি একসঙ্গে বেরিয়ে যায় এবং তারা যদি কোনো পার্টির সঙ্গে মার্জ করে যায়, তাহলে সেক্ষেত্রে তাদের সদস্যপদ বাতিল হবে না। কিন্তু এক্ষেত্রে কিন্তু কোথাও বলা নেই যে রেকগনাইজ পার্টি হতে হবে, সে রেজিস্টার্ড হতেই হবে। রেজিস্টার্ডও ইলেকশন কমিশনই করে, কিন্তু তার কোনো বাধা নিষেধ নেই। এই ক্ষেত্রে বলা হচ্ছে 2/3 কিন্তু মার্জ করতে পারে যে কোনো পার্টির সঙ্গে, সেটা ন্যাশনাল হতে পারে, স্টেট হতে পারে, রেকগনাইজড হতে পারে, না রেকগনাইজড হতে পারে। সুতরাং এনসিপিআই এর সঙ্গে যদি 2/3 সাংসদরা আজকে একত্রিত হওয়ার সিদ্ধান্ত নেন, তার মধ্যে বেআইনি কিছু নেই। এনডিএ হচ্ছে একটা অ্যালায়েন্স না, ওটা কিন্তু পলিটিক্যাল পার্টি নয় আন্ডার দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এই অ্যালায়েন্স হচ্ছে একটা লুজ এগ্রিমেন্ট বিটুইন দ্য পার্টিস, সুতরাং সেটা তারা যোগ দিতেই পারে এবং সেখানে একত্রে মিলেমিশে সিদ্ধান্ত তারা নিতেই পারে। এই যে তৃণমূলের বেসুরোরা নতুন দলে মিশছেন, অর্থাৎ এনসিপিআই দলে, সেই দলের হেডকোয়ার্টার কোথায়? নবান্নর কাছেই এনসিপিআই এর হেডকোয়ার্টার। এনসিপিআই এর প্রতীক পেনের নিব রশ্মি। দেখুন আপনাদের সেই ছবি দেখাচ্ছি, যেখানে এনসিপিআই এর হেডকোয়ার্টার। এই হেডকোয়ার্টার কিন্তু নবান্নর কাছেই। হেডকোয়ার্টার থেকেই ছাপা হয় দলীয় মুখপত্র। এনসিপিআই এর মুখপত্রের নাম জাগো বিশ্ব। এনসিপিআই এর হেডকোয়ার্টার নবান্নর কাছে এবং এনসিপিআই এর মুখপত্রের নাম জাগো বিশ্ব। যে খবরটা আসছে সেটা ঠিক। হ্যাঁ, পঞ্চায়েতের নির্বাচনে লড়াই ছিল। আমাদের ওই লোগোটা ছিল হচ্ছে ওই পেনের কলমের পেনের কলমের চিহ্ন ছিল, একটা চিহ্ন ছিল। নবান্নর কাছে এনসিপিআই এর হেডকোয়ার্টার। নির্বাচন কমিশনের দেওয়া ঠিকানায় নিউজ 18 বাংলা। এরা প্রথমে যখন এই বিল্ডিংটা এনজিও ছিল, এনজিও বাচ্চাদের পড়াশোনা হতো, কিছু বাচ্চা ছিল। এনসিপিআই পার্টিটা কবে তৈরি হলো? এটা 2023 সাল থেকে আমরা দেখতে পাচ্ছি, পঞ্চায়েত ইলেকশন থেকে। প্রতিষ্ঠাতা বা কারা দায়িত্বে ছিলেন? শিউলি কুণ্ডু, ওনার হাজবেন্ড, হ্যাঁ, পঞ্চায়েতে পার্টিসিপেট করেছিল। বাইরে থেকে লোক যাতায়াত করে, কে আসছে ভেতরে ভেতরে সেটা আমরা তো আর অত ফলো করি না।
রবিবাসরীয় দুপুরের নাটকীয় রূপ দেখেছে রাজধানী দিল্লি। তৃণমূলের বিক্ষুব্ধ 20 জন সাংসদ তারা তৃণমূল কংগ্রেস ছেড়েছেন এবং নতুন এক দল যার নাম এনসিপিআই সেখানে যোগদান দিয়েছেন। এই এনসিপিআই কি, এর রাজনৈতিক ভবিষ্যৎ বা রাজনৈতিক অতীত কি, এই সমস্ত একাধিক প্রশ্ন উঠছে। তারই মাঝে আমরা চলে এসেছি এনসিপিআই এর যে দফতর, এনসিপিআই এর যে সরকারি ঠিকানা নির্বাচন কমিশনকে দেওয়া রয়েছে সেই ঠিকানা সামনেই একেবারে যে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া অর্থাৎ এনসিপিআই এর যে পোস্টার সেই পোস্টার ঝুলছে এবং এখানকার যারা ফাউন্ডার অর্থাৎ এই পার্টির যারা ফাউন্ডার শিউলি কুণ্ডু এবং উত্তীয় কুণ্ডু তারা এখন বাড়িতে নেই, তবে তারাই এই পার্টি তৈরি করেছেন এমনটাই বক্তব্য। তাদের যে লোগো সেই লোগো হচ্ছে পেনের নিব এবং ত্রিপুরার নির্বাচনের পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনেও তারা যোগদান করেছিলেন, তারা পার্টিসিপেট করেছিলেন। এখান থেকেই একটি এনজিও চলে, এর পাশাপাশি একটি খবরের কাগজ, তার পাশাপাশি এনসিপিআই পার্টি এখান থেকেই তৈরি হয়েছে। 20 জন সাংসদ যারা গতকাল তৃণমূল কংগ্রেস ছেড়েছেন এবং স্পিকার ওম বিড়লার হাতে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন তারা এনসিপিআইয়ের সঙ্গে যুক্ত হচ্ছেন। এই হচ্ছে এনসিপিআই পার্টির যে অফিস, তারা বলছেন যে 20 জন সাংসদ যারা যোগদান করেছেন তাদেরকে তারা অ্যাকসেপ্ট করেছেন এবং এই 20 জন সাংসদের সঙ্গে তারা পরবর্তী যে রাজনৈতিক কর্মসূচি সেই কর্মসূচি সকলের সামনে আনবে এবং তারা পঞ্চায়েত নির্বাচনেও পার্টিসিপেট করেছিলেন। সঙ্গে সঙ্গে তাদের লোগোর কথাও তারা জানান। ক্যামেরায় রাজীবের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, হাওড়া। হাওড়ার সাঁকরাইলে দুইলিয়া পঞ্চায়েত 2023 সালের পঞ্চায়েত ভোটে প্রার্থী হয়েছিল এনসিপিআই প্রার্থী মিন্টু বেরা। এখন তিনি বিজেপি করেন। মিন্টু বেরা 2023 সালের পঞ্চায়েত ভোটে প্রার্থী দিয়েছিল এনসিপিআই, এখন তিনি বিজেপি করেন। হাওড়ার সাঁকরাইলে দুইলিয়া পঞ্চায়েত 2023 সালের পঞ্চায়েত ভোটে প্রার্থী দিয়েছিল এনসিপিআই এবং সেই সময় শিউলি কুণ্ডু তিনি প্রচারেও কিন্তু বেরিয়েছিলেন। একদিকে প্রার্থীর ছবি আপনারা দেখছেন, প্রার্থী মিন্টু বেরা, এবং অন্যদিকে শিউলি কুণ্ডু তিনি কিন্তু প্রচারেও বেরিয়েছিলেন। মিন্টু বেরা এখন তিনি বিজেপি করেন। এখন এনসিপিআই আমি করি না, আমি প্রথম থেকেই বিজেপি ছেলে, এখনও বিজেপিই করি। ওই সময়ে আমাকে উত্তীয় কুণ্ডু মহাশয় যিনি এখানে এনসিপিআইকে নিয়ে এসেছেন পঞ্চায়েত ইলেকশনে, উনি আমাকে বলেছিলেন যে ইলেকশনে দাঁড়ানোর জন্য। এই দিনটার জন্য আশা করেছিলেন যে এত হেভিওয়েট যারা সাংসদ তারা আপনার পুরনো পার্টি হলেও আপনার পার্টির হয়ে এখন কাজ করবেন? না, এটা আমাদের এর মধ্যে ছিলই না। এখন যারা যাচ্ছেন তারা তাদের উদ্দেশ্য যাচ্ছেন। 20 জন সাংসদ যারা যোগদান করলেন তারা বলছেন তারা বিজেপির শরিক দল হয়েই কাজ করবেন। যদি কোনো আইনি বিল পাস করার জন্য সাংসদদের কাজে লাগে সেক্ষেত্রে ভালো, খারাপ বলবো না। তৃণমূলের বেসুরো সাংসদরা এনসিপিআই মিশতেই আলোচনায় হাওড়ার রাজনৈতিক দল। 2022-এ তৈরি ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া। 2023-এ ত্রিপুরায় ভোটের লড়াই। কৈলাসহর বিধানসভা কেন্দ্রে এনসিপিআই প্রার্থী ছিলেন জাহাঙ্গীর আলী। এনসিপিআই নামে একটি পার্টি আমাদের ত্রিপুরাতে, কলকাতাতে তাদের মেইন চেয়ারম্যান শিউলি কুণ্ডু, ওনার মাধ্যমে 2-3 জন প্রতিনিধি ত্রিপুরাতে পাঠায়। আমাদেরকে ঢাকায় আগরতলা একটি হোটেলে, ওখানে আমরা মিট করি। আমরা দুজনকে ত্রিপুরাতে ক্যান্ডিডেট সিলেকশন করে 2023 নির্বাচনে, বিধানসভা নির্বাচনে, তখন আমরা ওই 2টা সিটে আমরা লড়াই করি। আমি কৈলাসহর 53 বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করেছি এনসিপিআই পার্টি। শত্রুঘ্ন সিনহাকে স্বাগত এনসিপিআই এর, তৃণমূলের বেসুরোদের স্বাগত এনসিপিআই এর, সোশ্যাল মিডিয়ায় নতুন পেজ খুলে স্বাগত। এনসিপিআই এর ফেসবুক পেজে স্বাগত শত্রুঘ্ন সিনহাকে। তৃণমূলের ধসের মধ্যেই বারবার মমতার পাশে থাকার বার্তা তৃণমূল ছাড়ছেন না বলে বারবার দাবি করেছেন শত্রুঘ্ন সিনহা। এনসিপিআই এর স্বাগত পোস্টে শত্রুঘ্নকে নিয়ে আরও জোরালো জল্পনা। আমরা দেখেছিলাম বারবার শত্রুঘ্ন সিনহা তিনি এই বার্তা দিয়েছিলেন যে তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন, কোনোভাবেই তৃণমূল ছাড়ছেন না। তবে এনসিপিআই এর এই স্বাগত পোস্টে শত্রুঘ্ন সিনহাকে নিয়ে কিন্তু আরও জল্পনা জোরালো হচ্ছে।
গতকাল আমরা শুনেছিলাম কাকলি ঘোষ দস্তিদার, তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন সংখ্যাটা আসলে 22। কারা সেই দুজন? তখন থেকেই কিন্তু জল্পনা তুঙ্গে ছিল। ঠিক কি বলেছিলেন কাকলি, শোনাবো আপনাদের। আমাদের কথাবার্তা তো যাদের সঙ্গে হয়েছিল, যারা যারা এই পশ্চিমবাংলার বর্তমান পরিস্থিতি গত 4-5 বছর বিশেষ করে যে জায়গায় গিয়েছিল তার বিরুদ্ধে যারা মত দিচ্ছিলেন তাদের সঙ্গে কথাবার্তা হয়েছিল, এবং তার মধ্যে আরও আছে, ধরে নিন আরও 2-1 আসবেন। আমি যেটা 20 বলেছিলাম সেটা আসলে 22, সুতরাং আমাদের অপেক্ষা করতে হবে। আপনি যে 2-3 জনের কথা বলছেন তারা কি আপনাদের সঙ্গে কন্ট্যাক্টে রয়েছে? তারা তাদের রোজকার কন্ট্যাক্টে রয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা মহুয়া মৈত্র। সুদীপকে বেইমান বলে তোপ মহুয়া মৈত্র। রোজভ্যালি কাণ্ডে গ্রেফতারি প্রসঙ্গ তুলে খোঁচা। গ্রেফতারির পর অসুস্থতার অজুহাতে হাসপাতালে মহুয়া মৈত্র। তিনি খোঁচা দিচ্ছেন, তিনি বলছেন এবার অসুস্থতার বাহানায় দিল্লি গিয়ে গদ্দারি। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা মহুয়া মৈত্র। সুদীপকে বেইমান বলে তোপ মহুয়া মৈত্র। রোজভ্যালি কাণ্ডে গ্রেফতারির প্রসঙ্গ তুলে খোঁচা। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মহুয়া মৈত্র। তিনি বলছেন এবার অসুস্থতার বাহানায় দিল্লিতে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বেইমান বলে তোপ মহুয়া মৈত্র। মহুয়া মৈত্র তিনি রোজভ্যালি কাণ্ডের গ্রেফতারির প্রসঙ্গও কিন্তু তার পোস্টে তুলেছেন এবং তিনি জানান গ্রেফতারির পর অসুস্থতার অজুহাতে হাসপাতালে ভর্তি হন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপের গাড়ি গোঁসা, কটাক্ষ কুণাল ঘোষের। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী, তাকে শ্রদ্ধা করি, সম্মান করি, তার এটা প্রাপ্য ছিল। এই সমস্ত লোকগুলোকে তো মাথায় তুলেছেন। অনেকদিন ধরে তো বলেছি যে এই লোকটার জন্য অনেক যোগ্য কর্মী বঞ্চিত হয়েছেন। তাপস রায় বা সজল ঘোষ যারা ছিলেন তাদের উপর নির্যাতন করে তাদের স্পেস কমিয়ে দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। আজও যে লোকটি মানে দলের পদ ছাড়েননি, তিনি চলে গেলেন ওখানে, উত্তর কলকাতা থেকে জিতেছেন বিজেপি বিরোধী ভোটে। এই সমস্ত লোকগুলি মানে রাজনীতিটাকে এবং দলটাকে নোংরা করে দিয়ে গেছে। আমার জীবনটাকে কয়লা মাখিয়েছিলেন এক সময়। সুদীপদাকে নেওয়া মানে তো বিজেপির আবার বাই 1 get 1 ফ্রি, এটা চলমান বিউটি পার্লার চলে গেল সঙ্গে। বিজেপির দারুণ মার্কেটিং হচ্ছে এগুলো। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি এলো, সুদীপ বন্দ্যোপাধ্যায় আমায় ফোন করেন, কুণাল তুমি কোথায়? আমি বললাম ওই তো আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। বললো নয়না যাচ্ছে তোমাদের ওখানে, একবার থাকা উচিত। বললাম আসুক। বসে আছি নয়না দিয়ে আর এসে পৌঁছলো না, সুদীপদা বিজেপিতে পৌঁছে গেল। সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি তার একটি ব্যক্তিগত গাড়ি কেনার জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কাছ থেকে টাকা চেয়েছিলেন, আর্থিক সাহায্য চেয়েছিলেন। যদিও নির্বাচনী হলফনামা অনুযায়ী তিনি কোটিপতি শ্রেণীতে পড়েন, কিন্তু টাকা চেয়েছিলেন। যুক্তি হচ্ছে তার গাড়িটা পুরনো হয়ে গেছে, বয়স হয়ে গেছে। আর ওনার কত বয়স হলো? উনি যদি বয়সে এখন সমস্ত পদ আঁকড়ে বসে থাকতে পারেন, তো গাড়ি কি দোষ করলো? সুদীপের সিদ্ধান্ত ব্যক্তিগত, দাবি স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়। মহিলাকে ডিসরেসপেক্ট করছেন, তার থেকেও আমার খারাপ লেগেছে। বাই 1 get 1 ফ্রি, তিনি বলছেন কথাটা, উনি কি করে জানছেন যে আমার স্ট্যান্ড কোথায়? আমি দিদির সঙ্গে সেটা কথা বলে নিয়েছি। ওনারা বলে দিচ্ছেন, আমার দায়িত্ব নিয়ে নিচ্ছেন, আমার দায়িত্ব নিয়ে বলে দিচ্ছেন যে আমি চলে গেছি। ভাই, হোয়াট ইজ দিস? Why you are speaking on behalf of me? আপনি আমাকে চেনেন? আমার তো নিজের একটা ব্যক্তিত্ব আছে, আমি তো ইন্ডিভিজুয়াল পার্সন। হতে পারে রিলেশন আমি ওনার স্ত্রী, কিন্তু স্ত্রী যে শুনবে তার তো কোনো কথা নেই। যার ভাষা যেসব প্রয়োগ করছেন সেটা তার নিজের রুচি বা তার নিজের পরিচয় সে দিচ্ছে, তাতে আমার কিছু আসে যায় না। দিদিকে ভালোবাসি, দিদিকে সম্মান করি, দিদির সাথেই থাকবো, যেখানে যেতে হয় যাবো। গতকাল ভবানী ভবনের পর আজ ইডির দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় তলব। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ ইডির 3 অফিসারের। অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনুপের থেকে জানবো। অনুপ, আমরা দেখেছিলাম গতকাল ভবানী ভবনে প্রায় 8.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় সিআইডির তরফ থেকে, এবং আজ ইডি হাজিরা অভিষেকের। ঠিক কোন কোন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে অভিষেককে?
ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কয়েক ঘন্টা অতিক্রান্ত দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদ শুরু করা হচ্ছে। প্রথম দফা যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদের শেষের পরে দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদ এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করা হচ্ছে। তার কারণ হিসাবে দেখা হচ্ছে যে একাধিক জিজ্ঞাসাবাদের সম্মুখীন ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে হচ্ছে। এর আগে থেকে বারবার দুবার তলব করা হয়েছিল এবং সেক্ষেত্রে তিনি কিন্তু হাজিরা দিয়েছিলেন এবং প্রত্যেক ক্ষেত্রে লক্ষ্য করা গেছিল তিনি সহযোগিতা করেছিলেন, এমনটা বলা হয়েছিল। তার পরবর্তী ক্ষেত্রে আবারও তাকে নোটিশ করা হলো এবং তিনি সরাসরি আজকে দেখা গেল যে ইডি দপ্তর, সেই দপ্তরে ঠিক 11টার আগে এসে পৌঁছলেন এবং তার পরবর্তী ক্ষেত্রে 11:30 নাগাদ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের বেশ কিছু প্রশ্নমালা, 12 পাতার প্রশ্নমালা করা হয়েছিল। তার মধ্যে 7টা প্রশ্ন ইতিমধ্যে তাকে করা হচ্ছে। লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সিইও তিনি কতদিন ছিলেন, কবে থেকে ছিলেন, কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র যে অডিও ক্লিপ ইডির হাতে এসেছিল, এখানে কুন্তল ঘোষ থেকে শুরু করে শান্তনু ব্যানার্জি নিজেদের মধ্যে এখানে কথা বলছেন, 100 কোটি টাকার কথা উল্লেখ করা হচ্ছে এবং অডিও রেকর্ডিংকে ইতিমধ্যেই কিন্তু ইডি আধিকারিক তারা হাতিয়ার করছে। এখানে যে অডিও ক্লিপে এক জৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলা হচ্ছে, যেটি সিবিআই তৃতীয় সাবডিভিশন চার্জশিট সেখানে উল্লেখ করেছিল, যেটা ধরে ইডির পক্ষ থেকে ইতিহার করা হয় এবং 12 পাতার এই প্রশ্নমালার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এই অডিও ক্লিপ নিয়েই ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায় এই কালীঘাটের কাকু তিনজনের যে বয়ান, সেই বয়ান অনুসারে কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে শেষ পর্যায়ে তাকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হবে ইডির পক্ষ থেকে এবং এই গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া ইতিমধ্যেই ইডির পক্ষ থেকে লিপিবদ্ধ করা হচ্ছে। তার প্রাথমিক নিয়োগ দুর্নীতির কথা বলা হচ্ছে যে 100 কোটি টাকার কিন্তু এই তোলার অভিযোগ ছিল, যে অডিও ক্লিপে একেবারে প্রকাশ পেয়েছিল। যে অডিও ক্লিপ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দফায় দফায় এই মুহূর্তে ইডির আধিকারিক তারা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। বেশ, যেখানে যত দুর্নীতি হয়েছে পশ্চিমবাংলায় নিচ থেকে উপর অব্দি সব জায়গায় ওনাদের হাত আছে, পার্টির হাইকমান্ডের হাত, সব সুবিধা ওনারা নিয়েছেন, নাহলে বন্ধ করেননি কেন? সব জানতেন। নেতারা দিনের পর দিন জেলে যাচ্ছে, ওনারা চুপ আছে, পার্টি থেকেও বহিষ্কার করেননি। তো সেই জন্য সমর্থন তো ছিলই সব জায়গায়। যেমন যেমন তথ্য আসবে আইন সেরকমভাবে এগোবে। ইডি সিআইডি সাঁড়াশে চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল আমরা দেখলাম সইজাল মামলায় সিআইডি জিজ্ঞাসাবাদ করে এবং আজ নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তলব এবং আগামীকাল ডিজে মন্তব্যে ভবানী ভবনের তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, অর্থাৎ ইডি সিআইডির সাঁড়াশে চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সই জাল তদন্তে এবার বিধানসভায় সিআইডি। এর আগে অভিষেককে দুবার জিজ্ঞাসাবাদ করা হয় আমরা জানি। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে আমরা দেখেছি সইজাল তদন্তে দুবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয় এবং গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে সিআইডি। আর এবার বেসুরো বিধায়কদের সঙ্গে বৈঠকে ফেরা থাকে। বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ বেসুরোদের সঙ্গে বৈঠক। আরো একবার আপনাদেরকে জানাবো, এবার বেসুরো বিধায়কদের সঙ্গে বৈঠকে ফিরহাদ হাকিম। বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ বেসুরোদের সঙ্গে বৈঠক। বিস্তারিত জানবো, আবির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আবির, একদিকে যখন আমরা দেখলাম গতকাল তৃণমূলের বেসুরো সাংসদরা তারা নতুন দলে মিশেছেন, তখন আজ দেখছি বেসুরো বিধায়কদের সঙ্গে বৈঠকে ফিরহাদ হাকিম। এর রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ। প্রথমত হচ্ছে যে 18 তারিখ থেকে বিধানসভার যে অধিবেশন, সেই অধিবেশন শুরু হতে চলেছে। এই বিধানসভা অধিবেশন শুরু হওয়ার আগে যে প্রশ্ন ঘোরাফেরা করছে যে দিল্লি মডেল কি বাংলাতে আসবে, অর্থাৎ দিল্লিতে যেমন দেখতে পাওয়া গেল যে সাংসদরা তারা এনসিপিআই এর সাথে তারা মার্চ করে গেলেন, আলাদা ব্লক নয়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হতে চলেছে রাজ্য বিধানসভার অভ্যন্তরে, যারা বিরোধী যারা বিধায়করা রয়েছেন, বিদ্রোহী বিধায়ক যারা রয়েছেন, তাহলে কি তারা আলাদা ব্লক তৈরি করবেন নাকি তারা কারোর সাথে মিশতে চলেছেন? সূত্রের খবর এই বিষয় নিয়ে আজকে যারা বিধায়করা রয়েছেন তাদের মধ্যে আলোচনা হয়। তো সেই আলোচনাতেই ফিরহাদ হাকিম তিনি নিজে উপস্থিত ছিলেন। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে এক্ষুনি অন্য কারোর সাথে তারা জুড়ে যাচ্ছেন না। তারা মনে করছেন যেহেতু তাদেরকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করে দেওয়া হয়েছে, বাকিদেরকে কাউকে চিফ হুইপ বা ডেপুটি লিডারের দায়িত্ব দেওয়া হয়েছে এবং যে 2/3 মেজরিটির কথা বারবার ধরে বলা হচ্ছে, সেই 2/3 মেজরিটি তাদের হাতে তো রয়েছে, তার থেকে বেশি সংখ্যক যারা বিধায়করা রয়েছেন তারা একে একে যোগ দিতে শুরু করেছেন এবং যারা পরবর্তী সময় যোগ দিচ্ছেন তাদের প্রত্যেকের
সই সম্বলিত যে চিঠি, সেই চিঠিও পাঠিয়ে দেওয়া হবে হচ্ছে স্পিকারের কাছে। সেই প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এর আগের দিনও আমরা দেখেছিলাম যে রাজ্য বিধানসভার অভ্যন্তরে ফিরহাদ হাকিম তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে তিনি গিয়ে বৈঠক করেন। একাধিক বিদ্রোহী বিধায়করা তারা উপস্থিত ছিলেন এবং সূত্রের খবর আজকেও সেই বৈঠকটি হয়েছে। এবং আজকে আরও আশ্চর্যজনকভাবে বা ছবিতেও যেটা দেখতে পাওয়া গেল, একেবারে বিধানসভার বাইরের দিকে যে অংশ সেই পর্যন্ত তাকে সন্দীপন সাহা, নদীকে হচ্ছে বিদেশ যারা বিদ্রোহী বিধায়ক যারা রয়েছেন এবং সন্দীপন এই বিদ্রোহী ব্লকের অন্যতম ডেপুটি লিডার, তারা ফিরহাদ হাকিমকে বাইরে ছেড়ে দিয়ে যান এবং তার আগেও বেশ দীর্ঘ সময় ধরে তাদের বৈঠক পর্যন্ত চলে। ফিরহাদ হাকিমের এই বিদ্রোহী ব্লকে যোগ দেওয়াটা রাজনৈতিক দিক থেকে খুবই তাৎপর্যপূর্ণ হবে, তার কারণ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এবং দীর্ঘ কয়েক বছর ধরে তিনি মন্ত্রিত্ব মেয়র পদে ছিলেন। তিনিও বিরোধিতা সুর চড়াচ্ছেন, তিনিও সরে যাচ্ছেন, ফলে সেটা অত্যন্ত রাজনৈতিক তাৎপর্যপূর্ণ। ধন্যবাদ আদিত্য।